সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আমরা আলোচনা করব স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে। দর্শক, আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, সাবেক সচিব মারগুব মোর্শেদ এবং বগুড়া ৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি ডক্টর মাহবুবুল্লাহ স্যার আপনার কাছে যেতে চাই। আর একদিন পরেই বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। প্রায় ৫.৫ লাখ কোটি টাকার বাজেট যতটা আমরা জানতে পেরেছি, এবং সেখানে ঋণ নির্ভর এবং ঘাটতি দুটিই থাকবে। আপনি জানেন যে আমাদের এখন করোনা সংকট, এবং করোনা এই মহামারীর সময় এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা যদি বলি যে ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করণীয় বা বাজেটে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? ধন্যবাদ। আমাদের জাতীয় বাজেটের প্রস্তাবিত যে আকার, সেই আকারটা হচ্ছে ৫,৬৮,০০০ কোটি টাকা, এবং সরকার যদি জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করতে পারে, তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে, তাহলেও সরকারকে কিন্তু এই বাজেট বাস্তবায়নের জন্য ঋণ করতে হবে, অন্য কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। সাধারণত জাতীয় বাজেটের ক্ষেত্রে অর্থ সংগ্রহ করা হয় ঋণ আকারে আপনার ব্যাংকিং সিস্টেমের কাছ থেকে। তো এখন প্রশ্নটা হলো, আপনি এবারকার বাজেটের বৈশিষ্ট্যটা কি, বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে একটা বিশ্ব মহামারীর মধ্যে এই বাজেটটা পেশ হতে যাচ্ছে, এবং আমরা এখনও জানি না মহামারী বর্তমানে যে রূপে এসছে, যে পর্যায়ে আছে, সেটা সামনের দিকে আর কোন রূপ ধারণ করবে। এ নিয়েও দুই রকম মত আছে। একরকম মত আছে যে এক পর্যায়ে গিয়ে এটার অবসান ঘটবে, আরেক রকম মত আছে যে সেটা হলো আমাদেরকে এই মহামারীর সঙ্গেই বাঁচতে হবে। যেমন বাংলাদেশে একসময় খুব বেশি বন্যা হতো, এখন অবশ্য বন্যার প্রকোপটা কমে গেছে, এবং সরকার বিভিন্ন উপায়ে বাঁধ দিয়ে নদীর পাড়ে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে বিভিন্নভাবে এই বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই পরিমাণ অর্থ এই বন্যা নিয়ন্ত্রণের জন্য খরচ করা হয়, তার বিনিময়ে যেই রিটার্ন, সেটা ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রিটার্নই হোক, অথবা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন হোক, যাই হোক না কেন, সেই আকারে ফিরছে না। পরিবেশবিদরা ধীরে ধীরে বুঝতে শুরু করলেন যে না, আমাদেরকে বানের সঙ্গেই বাস করতে হবে, বন্যার সঙ্গেই আমাদেরকে বসবাস করতে হবে। ঠিক একইভাবে এখন শুনতে পাচ্ছি যে অনেক বিশেষজ্ঞ মনে করেন, আন্তর্জাতিক এবং দেশীয়, যে আমাদেরকে হয়তো এই রোগটির সঙ্গে, এই মহামারীটির সঙ্গে থাকতে হবে, এক ধরনের আপোষ করে থাকতে হবে। এটার বিশেষ একটা খাত সম্পর্কে, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত এবার সামনে এসছে। তার পেছনে সবচেয়ে বড় কারণটি হচ্ছে যে করোনা ভাইরাসের যে সংক্রমণ ঘটেছে, তার ফলে যে মৃত্যু হয়েছে, এবং তার ফলে আমরা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে ব্যাহত হয়েছে, গরিব মানুষদের জীবনযাত্রার উপরে তাদের কষ্ট, এবং দারিদ্র্যে মানুষ যতটা হতবঞ্চিত হয়, তার চাইতেও অনেক বেশি হতবঞ্চিত হয়ে গেছে। এই সব নানান কারণে স্বাস্থ্য খাতে আমরা কি করছি, হোয়াট ইজ আওয়ার পারফরমেন্স, হোয়াট আর উই ডেলিভারিং, আমরা দিচ্ছি কি, সেবাটা দিচ্ছি কি, এই সমস্ত প্রশ্নে নানান রকম প্রশ্ন নাগরিকদের মধ্যে এসছে। এবং শেষ পর্যন্ত হিসাব করে দেখা গেল এই দক্ষিণ এশিয়া অঞ্চলে এই বাজেট বরাদ্দ স্বাস্থ্য খাতের জন্য
সবচাইতে কম হলো বাংলাদেশ, এবং সম্ভবত সংখ্যাটি 1%-এরও নিচে, যেখানে নিদেন পক্ষে আপনার স্বাস্থ্য খাতে 5% বা 5%-এর ঊর্ধ্বেও যদি ব্যয় করা সম্ভব হয়, তাহলে সেই ব্যয় করার মতো অবস্থা পৃথিবীর অনেক দেশেই আছে, এমনকি মালয়েশিয়াও এই ব্যাপারে যথেষ্ট অগ্রসর। সুতরাং এই স্বাস্থ্য খাতটি অত্যন্ত মূল্যবান একটা এলাকা, যেখানে রাষ্ট্রীয় ভূমিকা থাকার দরকার। জি স্যার। হেলথ এমন একটা সার্ভিস, এটা আমরা সম্পূর্ণরূপে বাজারের উপর ছেড়ে দিতে পারি না। বাজার বলতে যেটাকে আমরা বলি ডিমান্ড সাপ্লাই মেকানিজমের উপর ছেড়ে দিতে পারি না, কারণ স্বাস্থ্যসেবার অনেকগুলো দিক আছে, যেই দিকগুলোর চরিত্র হচ্ছে, আমরা ইকোনমিক্সরা বলি পাবলিক গুড ক্যারেক্টার, অর্থাৎ আপনি একজনকে সেবা দিতে গেলে আরেকজনকে সেই সেবা থেকে বঞ্চিত করতে পারবেন। স্যার আপনার কাজেই এই কমন গুড, সকলের কল্যাণমুখী একটা ব্যাপার স্বাস্থ্য খাতের মধ্যে আছে, সেটা শিক্ষা খাতের মধ্যেও আছে। সুতরাং সেইখানে রাষ্ট্রের একটা বড় ভূমিকা থাকতেই হবে। স্যার আপনার কথা আবার একটা লাইন বলে শেষ করছি। বাংলাদেশে আউট অফ দি পকেট এক্সপেন্ডিচার, স্বাস্থ্যের উপরে নিজের পকেট থেকে যে খরচ, ডাক্তার, কবিরাজ, ঔষধ ইত্যাদি ইত্যাদি, যাতায়াত এবং হসপিটালাইজেশন, এইটাও বাংলাদেশে কেউ বলছেন মোর দেন 70%, কেউ বলছেন মোর দেন 60%। এইটাও একটা খুবই দুশ্চিন্তার বিষয় যে এখনও আমাদের স্বাস্থ্য খাত প্রচণ্ডভাবে বাজার নির্ভর রয়ে গেছে, এবং মনে হচ্ছে গোটা প্রবণতাটাই হচ্ছে যে নট টুয়ার্ডস পাবলিক সেক্টর, মুভমেন্টটা হচ্ছে টুয়ার্ডস প্রাইভেট সেক্টর। এবং স্বাস্থ্য খাতকে যদি আমরা এতটা প্রাইভেট সেক্টর নির্ভরশীল করে ফেলি, তাহলে কিন্তু সাধারণ গরিব মানুষের পক্ষে স্বাস্থ্যসেবা পাওয়াটা সামনের দিকে খুব কঠিন হবে। যদিও ব্যক্তিগতভাবে আমি অ্যাজ সাচ স্বাস্থ্য খাতে প্রাইভেট সেক্টর ভূমিকা পালন করবে এর বিরোধী আমি নই। এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমরা স্বাস্থ্যসেবার কোয়ালিটি, হসপিটালগুলোর কোয়ালিটি, চিকিৎসকের সংখ্যা, চিকিৎসকের মান, তারপর চিকিৎসা সার্ভিসের সঙ্গে অন্য যারা জড়িত নার্সেস অ্যান্ড আদার্স মেডিকেল ওয়ার্কার্স বা টেকনিশিয়ানস, এই সব কিছু উন্নয়নের জন্য আমাদেরকে কেন চিন্তা করতে হবে, কেন উদ্বিগ্ন করতে হবে। এবং একদিক দিয়ে বলবো মহামায়া কি বলে করোনা একটা অভিশাপ হিসাবে এসছে, কিন্তু করোনা আমাদেরকে আবার আমাদের আশীর্বাদ ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। স্যার আপনার কাছে সেটাই হচ্ছে মানে আমি বলবো অনেক সময় দুঃখের মধ্যে পড়লেও সেই দুঃখকে আমরা ব্যবহার করতে পারি, বা সেই দুঃখ আমাদের সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, ভাবতে চেষ্টা করে যে না, আমরা এখন যে পথে যাচ্ছি সে ছাড়াও আরও অন্য কিছু পথ আছে। স্যার আপনার কাছে আবার আসবো আমি। সৈয়দ মারগুম মোর্শেদ যেটি স্যার বলছিলেন যে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার বিষয়গুলো আগামী দিনে আরও কঠিন হতে পারে, কিন্তু মানুষকে তো বাঁচাতে হবে এই করোনার সংকটে। সেখানে কিভাবে সাধারণ মানুষ চিকিৎসা পেতে পারে, বা বাজেটে কি ধরনের বরাদ্দ বা সংস্কার প্রস্তাব যেগুলো বলি না কেন সেটা রাখলে সুবিধা হবে মানুষের জন্য? ধন্যবাদ জাহেদ। তোমার প্রশ্নের উত্তর দেব, তার আগে আমার মনে হয় একটু সাধারণভাবে কয়েকটা কথা বলতে হবে, বলা দরকার। এক হলো, আজকাল কোনো আলোচনার কোনো এজেন্ডা থেকে নভেল করোনা ভাইরাস বা কোভিড-19 বাদ দেওয়া যায় না, আলোচনাসূচিতে চলে আসে। আমাদের বাজেটের উপরে একটা এটার প্রভাব, এটার বেয়ারিং, এটার ইনফ্লুয়েন্স অবশ্যই আছে। আমি প্রফেসর মাহবুবুল্লাহ যে কথা বলছিলেন সেইটা ওর কাছ থেকে কিউ নিয়ে আমি বলতে চাই, আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের পলিসি। বাজেটটা হলো একটা অ্যানাউন্সমেন্ট, কিছু কিভাবে খরচ করব, তো আমাদের পলিসির একটা রিওরিয়েন্টেশন দরকার। আমাদের যে স্বাস্থ্য খাতটা, দ্যাট হ্যাজ সাফার্ড শেমফুল নেগলেক্ট। আমরা অবহেলা করেছি এই খাতটাকে
গত 49 বছর। এটা আর চলতে পারে না। আমাদের বাজেটটা, আমাদের পাবলিক এক্সপেন্ডিচার, আমরা যে সরকারি টাকা যে আমরা খরচ করি, ব্যয় হয় যে টাকা, দ্যাট হ্যাজ টু বি ওরিয়েন্টেড টুয়ার্ডস দ্য পিপল, লোকের দিকে। আর সেটা করতে গেলে আমাদের এই যে অ্যালোকেশন, যেটা আমরা যে বরাদ্দ রাখা হয় স্বাস্থ্যের জন্যে, পাবলিক হেলথের জন্যে, সেটাকে সিগনিফিকেন্টলি বাড়াতে হবে। আমি কোনো ফিগারে, কোনো অঙ্কে, কোনো পরিসংখ্যানে যাচ্ছি না, সিগনিফিকেন্টলি বাড়াতে হবে। এই যে খরচ হয় সেটা দিয়ে চলবে না, আমাদেরকে অন্য জায়গা থেকে টাকা সরিয়ে আনতে হবে এই সেক্টরের জন্যে, পাবলিক হেলথ সেক্টরের জন্যে। প্রয়োজন হলে আমরা ফাইটার জেটস কিনব না, প্রয়োজন হলে আমরা ফ্রিগেটস কিনব না, প্রয়োজন হলে আমরা সাবমেরিনস কিনব না। আমাদেরকে বাড়াতে হবে আমাদের হসপিটাল বেডস, আমাদেরকে বাড়াতে হবে আইসিইউর সংখ্যা, আমাদেরকে বাড়াতে হবে ট্রেন, আমাদের যে মেডিকেল পার্সোনেল তাদের প্রশিক্ষণের সুযোগ, যারা প্যারামেডিক্স তাদের প্রশিক্ষণের সুযোগ। আমাদেরকে খরচ করতে হবে মানুষকে সচেতন করার ব্যাপারে, মোটিভেট করার ব্যাপারে, কিভাবে বেঁচে থাকতে হবে। আর আমাদেরকে যেটা দরকার হলো, আমাদের এইটা, মানে এটা আগে বললাম, আমাদের পিভট হবে টুয়ার্ডস দ্য পিপল অ্যান্ড এই মানুষের দিকে। যদি এইটা আমাদের, যদি আমরা যদি মানুষ, এই সাধারণ মানুষের উপরে ফোকাস করি, তো অবশ্যই আমাদেরকে বাড়াতে হবে। আর এইটার কোনো মানে, আর এই ইনভেস্টমেন্ট ইন দি হেলথ সেক্টর, এইটাতে এইটা ক্যান ওনলি বি পজিটিভ। এইখানে নেগেটিভিটির কোনো সম্ভাবনা নাই। আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা রুট ম্যাপ। এই বাজেটটাই আমার মনে হয় প্রথম ধাপ হতে হবে ফর এ রুট ম্যাপ। এই রুট ম্যাপে আমাদের একটা তালিকা করতে হবে, কম্প্রিহেন্সিভ, একটা ডিটেল তালিকা করতে হবে অফ ডুজ অ্যান্ড ডোন্টস, কী করা যাবে কী করা যাবে না। আর সেই ব্যাপারে মানুষকে সচেতন করার জন্যে পদক্ষেপ নিতে হবে। আমাদের যেটা খুব অ্যাটেন্টিভলি করতে হবে সেটা হলো যে আমাদের ভবিষ্যতে যে চ্যালেঞ্জ আসবে, এইটা নিয়ে হয়তো আমাদেরকে টিকে থাকতে হবে। হয়তো দ্বিতীয় ওয়েভ আসবে, তারপরে অন্য কোনো ভাইরাস বা অন্য কোনো প্যান্ডামিক যদি আবার পৃথিবীকে যদি সুইপ করে ফেলে, তখন আমরা যেন প্রস্তুত থাকি। এইবারের মতন যেন অপ্রস্তুত আমরা না থাকি। সেই জন্য আমাদের দরকার প্রথমে একটা রুট ম্যাপ, গিয়ে আমরা একটা জায়গায় পৌঁছলাম। এইখানে আমার মনে হয় আমাদের এইখানে অনেক কিছু কাজ, যে আমাদের অ্যাক্টিভিটিস, সেগুলোকে একটু স্ট্যাগার করে ফেজ ওয়াইজ, স্টেপ বাই স্টেপ করতে হবে। একসঙ্গে সব দরজাগুলো খুলে দিলে চলবে না, আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। আর যখন আমরা একটা পয়েন্টে পৌঁছলাম, স্যার, তখন আমাদের দরকার, আমি আবার 1 মিনিটে শেষ করে দিচ্ছি, দরকার একটা কম্প্রিহেন্সিভ রেসপন্স, একটা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যানের মাধ্যমে রেসপন্ড করতে হবে। আর সেইখানে আমি মনে করি সবাইকে সম্পৃক্ত করতে হবে। সরকার অবশ্যই প্রাইম মুভার, সরকার থাকবেন, গভর্নমেন্ট উইল অলওয়েজ বি দ্য প্রাইম মুভার, কিন্তু ওপিনিয়ন সবার অ্যাকমোডেট করতে হবে। ওপিনিয়ন আউটসাইড দি গভর্নমেন্ট, সেটা অ্যাকমোডেট করতে হবে। আর আমাদেরকে, আমি খুবই এতে বলছি, আমাদেরকে অপারেট করতে হবে স্থানীয় পর্যায়ে, লোকাল লেভেলে করতে হবে, ন্যাশনাল লেভেলে, জাতীয় পর্যায়ে, আঞ্চলিক লেভেলে, আমাদের রিজনাল দেশগুলোর মধ্যে, এবং গ্লোবালভাবে। আমরা যে এটা করছি, যে মোকাবেলা করছি যে প্যান্ডেমিকটা, সেটা হলো একটা গ্লোবাল প্রবলেম। এটা রেসপন্স হতে হবে গ্লোবাল। সেই জন্য আমাদেরকে লেয়াজা করতে হবে উইথ ইন্টারন্যাশনাল এজেন্সিজ, যারা ফান্ডিং করে এবং যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেয়, WHOর সাথে, দি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস লাইক দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সবার সাথে। তো এইটা করার জন্যে আমার মনে হয় আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেইখানে সবার মতামতটা নিয়ে নেওয়া দরকার। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। রেজাউল করিম বাবলু, যেটি স্যার বললেন যে আমাদের সক্ষমতা বাড়ানোর কথা তিনি বললেন, যে স্বাস্থ্য খাতের সেবা যদি সবার কাছে পৌঁছে দিতে, মানুষের কাছে,
এই সক্ষমতা বাড়াতে গেলে বাংলাদেশের তো আসলেই অনেক বেশি প্রতিবন্ধকতা থাকে, বিশেষ করে বরাদ্দটা। সেই বরাদ্দটাও যথাযথ না আসলে সেখানে আসলে কিছুই করার থাকে না। আবার বরাদ্দ বাড়ালেও হবে না, যেটি মাহবুবুল্লাহ স্যার বললেন যে বরাদ্দ বাড়ালে সেটা যথাযথ ব্যবহারও করতে হবে। আমরা এখানে দেখেছি অনেক অনিয়মের অভিযোগ আসছে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে। সেই অনিয়মের অভিযোগ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে কি কোনো দিক নির্দেশনা থাকতে পারে? জি, ধন্যবাদ জয় সাহেব আপনাকে, ধন্যবাদ আমাদের HATVকে এবং সকল দর্শক শ্রোতা এবং কলা কৌশলীকে। আপনি আজকের যে প্রসঙ্গটা আমাদেরকে আপনি ইনভাইট করেছেন, এটা অত্যন্ত সেনসিটিভ পিরিয়ডে বলা চলে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে আপনারা ইনভাইট করেছেন। আপনারা জানেন যে মানুষের জীবনে আমাদের 5টি মৌলিক চাহিদা রয়েছে: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। যদিও আমাদের এই চিকিৎসা সেবাটা যদিও আমাদের 4র্থ নম্বরে থাকে, কিন্তু এমন একটা সময় এসে যায় এই মানে উপাদানটাই আমাদের সবচেয়ে আগে এসে দাঁড়ায়। যেমন এখন আমাদের চিকিৎসা সেবাটা সবার আগে এসে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমরা কিন্তু দেখা যায় যে করোনা ভাইরাস আমাদেরকে এমনভাবে একটা আতঙ্ক, শুধু আমাদেরকে নয়, আমাদের বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আজ করোনা ভাইরাসের আক্রমণে আমরা স্তম্ভিত। মানে জীবন জীবিকা থেকে শুরু অর্থনৈতিক কর্মকাণ্ড এবং মানে স্বাভাবিক একটা মানব জাতির যে একটা স্বাভাবিক জীবন চলার যে একটা গতি, সেই গতিটাকে দারুণভাবে প্রতিহত করে চলছে আমাদের এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসটা। তো এক্ষেত্রে আমরা জানেন যে আমরা আমাদের দেশটা অন্যান্য উন্নত দেশের সঙ্গে যদি তুলনা করি, তাহলে এদিক থেকে আমরা দেখব আমাদের যে চিকিৎসা খাতের যে বাজেটটা অত্যন্ত অপ্রতুল। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার ইতিপূর্বে গত বছরে যে বাজেটটা দিয়েছেন, বাজেটটা সরকারের পক্ষ থেকে এটাকে এই চিকিৎসা খাতে যে বাজেটটা ধরা হয়েছে, এটা সরকারের পক্ষ থেকে একটা সর্বোচ্চ বাজেটই বলা চেষ্টা করছে আর কি চিকিৎসা খাতে দেওয়ার জন্য। তো এখানে আমাদের বর্তমান আপনারা জানেন যে এই সময় মানে এই সংকটকালীন সময় সরকারের জন্য আসলে কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কারণ তার সম্পদের স্বল্পতা রয়েছে। বাজেট তো শুধু টাকার অঙ্কে বাড়িয়ে দিলে হবে না, সেটিকে তো বাস্তবায়নও করতে হবে। এদিক থেকে যদি আমরা বলি যে আমরা একটা উন্নয়নশীল দেশ, এখানে আমরা সবেমাত্র একটা উন্নয়নের দিকে যাচ্ছি। জাস্ট এই টাইমে এই করোনা ভাইরাসের যে একটা অর্থনৈতিক ধাক্কা আমাদের জাতির উপরে এসেছে, এটা অত্যন্ত মারাত্মক। মানে সবচেয়ে আমরা মনে করি বিশ্বের কয়েকটি দেশের মধ্যে যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যদি কয়েকটা করা হয়, তার মধ্যে মনে হবে যে আমাদের এই বাংলাদেশটাও এই কয়েকটা বেশি ক্ষতির মধ্যে আমাদের বাংলাদেশটা পড়েছে। তো সুতরাং আমাদের আগামীকালকে আমাদের অধিবেশন শুরু, হয়তো এখানে বাজেটে তো অবশ্যই প্রাথমিক বাজেট আছে। তা আমাদের বর্তমানে দেখেন যে মানুষের জন্যই রাষ্ট্র। তো সুতরাং আমাদের রাষ্ট্রের জনগণকে রক্ষা করা, জনগণের জীবনকে রক্ষা করা আমাদের রাষ্ট্রের একটা নৈতিক দায়িত্ব। সেক্ষেত্রে বর্তমানে আমাদের বাংলাদেশে করোনা ভাইরাসটা যেভাবে আক্রমণ করেছে এবং যেভাবে সংক্রমিত হতে চলেছে, আপনার কথা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমাদের হাতে সময় নিয়ে আসছে। আমরা বিরতির পরে আবার আপনার কথা শুনবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনা। রেজাউল করিম বাবলু যেটি বলছিলেন যে মানুষের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আসলে কী ধরনের সংস্কার দরকার, যেখানে মানুষ সহসাই, অর্থাৎ এখন আমরা দেখলাম যে মানুষকে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হচ্ছে। কোনো ধরনের যাদের উপসর্গ আছে, জ্বর, সর্দি, সাধারণ জ্বর, তারাও কিন্তু মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না। এইটা একটি বিষয়। আরেকটি হলো যে সে যে বাড়ি থেকে চিকিৎসা করবে, সে বাড়ি থেকে চিকিৎসা করে সাধারণ যে ওষুধ, সেটিও কিন্তু বাজারে সংকট তৈরি হয়। যদি একবার শোনা যাচ্ছে যে এটি করোনার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে বা করোনার চিকিৎসায় কিছুটা সে উপকার পাচ্ছে, সেই ওষুধটাও বাজারে থাকছে না। এই যে সার্বিক ব্যবস্থাপনার যে একটা ঘাটতি, একটি সমন্বয়হীনতা, বা আমরা আজকে দেখলাম যে বিএমএর সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, তিনি
একদম বড় ধরনের অব্যবস্থাপনার কথা তুলে ধরেছেন। তো এই বিষয়গুলো কি সরকার মোকাবেলা করতে পারবে আগামী দিনে? না, আপনি যেটা বলেছেন এটা বাস্তব চিত্রের কথাই বলেছেন। আপনারা দেখেন যে একটা সরকার যখন দায়িত্বে থাকে, জনগণের জীবন এবং জানমাল বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করেই যান। সেদিক থেকে সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, এটা অত্যন্ত বলবো যে খারাপ বা নগণ্য তা না। সাধ্যের মধ্যে যতটুকু প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দরকার সরকার তা চালিয়ে যাচ্ছেন। এখানে আমাদের জনগণের দিকে যদি বলি, যেমন আমাদের এই করোনার সচেতনতা যেটা নিয়ে বলে, আমাদের জনগণের মধ্যে সচেতনতার অনেক অভাব দেখা যাচ্ছে। যেমন দেখেন যে আমি যখন এলাকায় থাকি, পুলিশ, আমরা জানেন যে পুলিশ যখন জনগণকে লকডাউনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তাকে যোগাযোগ স্বাস্থ্যবিধিরা মানার জন্য একটা চাপ প্রয়োগ করছে, পুলিশ এইদিকে পিটায়ে যাচ্ছে, জনগণ ওই দিক দিয়ে আবার ঘুরে চায়ের দোকানে যে আড্ডা দিচ্ছে। আপনি লক্ষ্য করেছেন আমাদের এই চিকিৎসা খাতে আমাদের ডাক্তারও অনেক কয়েকজন প্রাণ দিয়েছেন, পুলিশ সদস্যরা প্রাণ দিয়েছেন, আমাদের মিডিয়া কর্মী যারা আছেন তারাও কিন্তু এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমরা কেউই রেহাই পাইনি। এখন আমাদের যেটা করোনা সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার মাধ্যমে, আমার টিভির মাধ্যমে আমি জনগণের কাছে একটা মেসেজ দিতে চাই। সরকার আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, কিন্তু আমি যে জনগণ, আমার কি দায়িত্ব, আমার দায়িত্ব সম্পর্কে আমার একটা পুরোপুরি একটা সজাগ এবং সচেতন থাকতে হবে। আমাদের স্বাস্থ্যবিধিটা যে আমাদেরকে মেনে চলতে হবে, এটা 100 বার সঠিক। সুতরাং আমার জনগণকে আমাকে করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাঁচতে হলে, প্রথম আমাকে বাঁচতে হলে আমাকে আগে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সরকারের নির্দেশনাগুলো, স্বাস্থ্যবিধিগুলো, এগুলো আমাকে 100% আমাকে মেনে চলতে হবে। রেজাউল করিম বাবলু, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর মাহবুবুল্লাহ স্যার, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে স্বাস্থ্য খাতের যদি প্রয়োজনীয় সংস্কার আনা হয়, সেক্ষেত্রে সরকারের যে এরই মধ্যে আমরা একটা ইঙ্গিত পেয়েছি বা আভাস আসছে যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী 3 ধরনের প্রস্তাবনা থাকছে এই বাজেটে। তো সেই প্রস্তাবনাগুলোকে যদি কার্যকরী করতে হয় বা সেটিকে যদি আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হয়, কী ধরনের সংস্কার থাকা উচিত সেখানে? দেখুন, সংস্কার কীরকম হবে, তার রূপরেখা কি হবে, সেটার আগে বুঝতে হবে যে আমাদের পুরো ব্যবস্থাটা, এমনকি পুরো বিশ্ব ব্যবস্থা কোন দিকে যাচ্ছে। আপনি মিডিয়া জগতের লোক, আপনি খুব ভালো করেই জানেন যে এই করোনা ভাইরাসের আক্রমণ শুরু হওয়ার পর সমস্ত কাগজে লেখা হচ্ছে যে এই বিশ্বব্যাপী এই করোনা মহামারীর পরেই পৃথিবী কিন্তু আগের পৃথিবী থাকছে না, এটা ভিন্ন ধরনের পৃথিবী আসছে। এখন সেই ভিন্ন ধরনের পৃথিবীর রূপ কি, সেই সম্পর্কেও কিন্তু 2-4টা বই পাশ্চাত্যের পণ্ডিতরা লিখে ফেলেছে। আর আমাদের বাজেটের যে একটা থাকে, যখন উত্থাপন করা হয়, একটা বাজেটকে একটা ভাষা দিয়ে চিত্রিত করার চেষ্টা করা হয়। যেমন এবারকার বাজেটের হেডলাইন হচ্ছে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিকল্পনা। আপনি যে প্রশ্নটা করেছেন এইটা সেই সম্পর্কে, কিন্তু আমার যেটা বুঝতে কষ্ট হচ্ছে, যে শুনতে খুব চমৎকার লাগে অর্থনৈতিক উত্তরণ, ইংরেজিতে যেটাকে আমরা বলি ট্রানজিশন, তারপরে ভবিষ্যতের পথ পরিক্রমা, আমরা কীভাবে ভবিষ্যতের পথ চলব। তো আমার মনে হয় এইসব ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করে গভীর গবেষণা হওয়া উচিত। একটা হলো সার্বিকভাবে পৃথিবী আজ কোন পথে চলছে, আরেকটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ, সেই পৃথিবীর 200টার অধিক দেশের একটা দেশ, সেই দেশটি তার সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, মানুষের মনোভাব সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশ কোন দিকে যাচ্ছি। এইখানে আরও মনে রাখতে হবে কোন কোন বিষয়গুলো আমরা যে সামগ্রিক যে বিশ্ব প্রবণতা, সেই বিশ্ব প্রবণতাকে অস্বীকার করতে পারবো না, তার সঙ্গেই কিন্তু আমাদেরকে থাকতে হবে। আর তার পাশাপাশি এমন কিছু প্রবণতা আছে যেটাকে আমরা বলি
বৈশ্বিক অর্থাৎ দেশীয় প্রবণতা, যার উপর আমাদের সবরেইন কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে, সেইটা আমরা নিজেরা করতে পারবো। এখানে যদিও এই আলোচনার জন্য প্রাসঙ্গিক না, আমি কিন্তু গত কিছুদিন ধরে বলতে শুরু করেছি, সেটা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানের পর দ্বিতীয় মহাযুদ্ধ তো সেটাও একটা বিশ্ব কাঁপানো যুদ্ধ হয়েছিল, বিশাল যুদ্ধ হয়েছিল, ওয়ার থিয়েটারটা ছিল ইউরোপ। সেই বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর জ্ঞানীগুণীরা চিন্তা করলেন যে এখন তো আমরা যুদ্ধ করলাম, নতুন নতুন দেশ তৈরি হলো, কিছু এলাকা অন্য দেশের দখলে চলে গেল, একটা সামগ্রিকভাবে কমিউনিস্ট ব্লক এবং ওয়েস্টার্ন ব্লক এগুলোর মধ্যে একটা ভাগাভাগি হলো। পটসডাম কনফারেন্স, ইয়াল্টা কনফারেন্স, স্ট্যালিনের সঙ্গে রুজভেল্টের বহু বৈঠকের মধ্য দিয়ে কে কার প্রভাবিত অঞ্চল কতটুকু হবে সেগুলো ঠিক করলো। কিন্তু সেটা ঠিক করলেও কিন্তু সমস্যার শেষ হয়ে যায় না, তারপরেও সমস্যা থাকে। সেটা হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, বাণিজ্য ব্যবস্থা কেমন হবে, স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্রে রাষ্ট্রে সম্পর্কের প্রশ্নটা কি কেমন হবে ইত্যাদি। তো দ্বিতীয় মহাযুদ্ধের পর আমরা কয়টা অর্গানাইজেশন লক্ষ্য করেছি। একটা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আচ্ছা, দ্বিতীয়টা হলো বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এটাকে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, IBRDও বলা হতো। তারপরে হলো ওয়ার্ল্ড ট্রেডিং অর্গানাইজেশন, WTOর কাজটা কিন্তু একটু খুব অনেক দিন ধরে চলেছে, বহু নেগোসিয়েশন, রাউন্ডস অফ নেগোসিয়েশন WTOতে হয়েছে, তার মধ্যে দিয়ে আজকে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি যতটুকু অর্থনীতি বুঝি, আমাদেরকে এই উত্তরণটা কিন্তু অনেকটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা হয়েছিল সেই আলোকে সমগ্র সারা বিশ্বের যত রাষ্ট্র আছে তাদের প্রতিনিধিরা একত্র হয়ে দীর্ঘ আলোচনা করে, তর্ক বিতর্ক করে নতুন একটা বিশ্ব ব্যাংক তৈরি করবে, নতুন একটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF তৈরি করবে, নতুন একটা WTO গঠন করবে, যেটা এখনকার বিশ্ব বাস্তবতা এবং আগামী ধরেন 100 বা 200 বছরে যে বিশ্ব বাস্তবতা, সেই বাস্তবতার সঙ্গে মিলে যায়। এটা যদি আমরা পৃথিবীর সব রাষ্ট্রনায়করা করতে ব্যর্থ হন, তাইলে শুধু তারাই তাদের দেশই ক্ষতিগ্রস্ত হবে না, বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। সুতরাং একটু বড় ধরনের চিন্তাভাবনা মাথায় নিয়ে কাজ করা উচিত। কারণ অনেক সময় আমরা কাজকর্ম করি এই তাৎক্ষণিক কিছু সুবিধার জন্য, অনেক সময় তাৎক্ষণিক সুবিধার কথা বিবেচনা করলে পরে কিন্তু অনেক বিরাট কিছু হারাতে হয়। আচ্ছা, আরেকটা কথা যেটা এসছে সেটা হলো নিঃসন্দেহে আমাদের স্বাস্থ্য খাতের জন্য ব্যয় বৃদ্ধি করতে হবে এবং এটা কিভাবে আসবে সেটা চিন্তা করতে হবে। আরেকটা হলো যে মানুষের সাধ্যাতীত কোনো খরচ যাতে না হয়, মানুষ যাতে তার সাধ্যের মধ্যে স্বাস্থ্য খাতে তাদের অর্থ ব্যয় করতে পারে, সেরকম একটা অবস্থা সেরকম অবস্থা যেতে গেলে এখন যেটা আমি নিজে, যেহেতু আমার যথেষ্ট বয়স হয়েছে, আমাকে ডায়াবেটিসের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, আরও নানা ধরনের উপসর্গ আছে, সেগুলোর জন্য ওষুধ খেতে হয়। ঔষধের দাম যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা সত্যি আমাদের মতো যারা অবসরপ্রাপ্ত মানুষ তাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে। এখন ঔষধের দাম নির্ধারণ করে সেটা হচ্ছে আপনার ডাইরেক্টর জেনারেল অফ হেলথ, DG হেলথ, তারা সেটা নির্ধারণ করে। নির্ধারণ করার পেছনেও তো ফার্মাসিস্টরা থাকে, কস্ট ক্যালকুলেশন হয়, কতটুকু মুনাফা জাস্টিফাইড, কতটুকু মুনাফা জাস্টিফাইড নয়। আর ঔষধ আর খুলনার চিংড়ি মাছ এক জিনিস নয়। কাজেই ঔষধ সম্পর্কে, ওষুধের দাম সম্পর্কে আমার একটা বড় রকমের অভিযোগ আছে। এই সরকার কিছুই করতে পারলো না আগামী 1 বছর, শুধু ঔষধের দামটা অন্তত নিয়ন্ত্রণে রাখো। আমি খুব বিরাট কিছু আশা করছি। আমাকে বললে, হ্যাঁ, আমিও একজন স্বপ্নিক মানুষ, আমি অনেক কথা, স্বপ্নের অনেক কথা, আমার মনের অনেক বাসনার কথা আমি বলতে পারবো, কিন্তু এই সরকার যদি ঔষধের বাজারে যে নৈরাজ্য চলছে, দাম ফিক্স করার ব্যাপারে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্যের অবসান যদি ঘটাতে পারে, তাইলে সে একটা বিরাট সাফল্যের সার্টিফিকেট সে পাবে। স্যার, আপনার কাছে আবার আসবো আমি।
সৈয়দ মারগুম মোর্শেদ, যেটি স্যার বললেন যে করোনা পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দিয়ে তিনি বললেন যে করোনা পরবর্তী যে বিশ্ব আসবে, যে পরিস্থিতি তৈরি হবে, সেটার জন্য বাংলাদেশকে আসলে কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? ওই মাহফুজুল্লাহ যে কথাগুলো বলল, এবারও কিউ নিচ্ছি ওর কাছ থেকেই। পৃথিবীতে যখন এই ধরনের ঘটনা ঘটেছে, প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, তারপরে আর মধ্যযুগেও হয়েছে দুইবার ব্ল্যাক ডেথ, একটা 16 শতাব্দী, আরেকটা বোধহয় 14th সেঞ্চুরিতে, একটা 17th সেঞ্চুরিতে। দুইবার ওই যে ব্ল্যাক ডেথ, প্লেগ যেটা হয়েছে, একটা তখন সারা পৃথিবীতে পরিবর্তন এসছে। এখন আমরা এই যে পোস্ট কোভিড-19 প্যান্ডেমিক যে পৃথিবীটা হবে, সেখানে পরিবর্তন আসবে। তো আমাদেরকে আমাদেরকেও প্রস্তুত হতে হবে একটা ইন্টারন্যাশনাল, একটা নতুন, এখন এই পিরিয়ডটা যেটা মানে সেই প্রস্তুতিটা আমাদের অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে, বিশ্বমানের হতে হবে। তাই যেটা 1945-এ যেটা শুরু হলো একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার, সেই অর্ডারটা এখন হয়ে গেছে ডিসঅর্ডার, একটা হয়তো নতুন অর্ডার, যেটা 1648 সালে ট্রিটি অফ ওয়েস্টফিলিয়ার পরে আসে, বা ট্রিটি অফ ভার্সাইয়ের মাধ্যমে আসে, একটা অ্যাডহক ইন্টারিম, তারপরে 45-এ আসে। তো আমার মনে হয় এখন প্রায় 8 দশক, 7.5 দশক পরে আমাদের হয়তো একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ইমার্জ করবে। ওই কেয়স থেকে একটা কসমস ইমার্জ করবে, একটা নতুন অর্ডার আসবে। সেইটার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, এবং প্রস্তুত হওয়ার আগে আমাদের এখানে আলোচনা দরকার। আমাদের এইখানে আর আলোচনা, ওই যে এইটা যে হুট করে না, মানুষকে প্রস্তুত হয়ে এসে চিন্তা ভাবনা করে আলোচনা করতে হবে। বিভিন্ন মতামত আসবে, সবগুলো গ্রহণযোগ্য না। অনেক কিছু যেগুলোকে আমরা, অনেকগুলো হয়তো থিওরিটিক্যালি, তাত্ত্বিক দিক থেকে ঠিক থাকতে পারে, কিন্তু প্রয়োগ করা কঠিন। তো এইগুলো নিয়ে, আর এইটা ওই আইসোলেটেডভাবে চলবে না, এটা একটা বৈশ্বিক, একটা গ্লোবাল প্রবলেমটাকে গ্লোবাল সলিউশন। তবে আমাদের দেশের মধ্যে কিছু কিছু আমরা জিনিস করতে পারি, সেটা হলো এই যে ফোকাসটাকে, আমাদের এক্সপেন্ডিচারের ফোকাসটা, ওইটা সাধারণ মানুষের দিকে দিতে হবে। আমরা এখন যেটার মাধ্যমে আমরা, ওই যে গুরুদেব জেরেমি বেন্থাম বলেছিলেন, দ্য গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। আমাদের ইনভেস্টমেন্টটা শুড টার্গেট দ্য গ্রেটেস্ট নাম্বার, ম্যাক্সিমাম। আমাদের যে রিসোর্স আছে, ইট হ্যাজ টু বি ইউজড অপটিমালি। আর সেইটা আমার মনে হয় অপটিমাল ইউজের একটা জায়গা হলো দ্য হেলথ সেক্টর। তার মধ্যে প্রফেসর মাহবুবুল্লাহ যেটা বললেন, এই যে আমাদের অ্যাভেলেবিলিটি অফ মেডিসিন, ওষুধের অ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রাইস, এই ব্যাপারে একটা হয়তো গভর্নমেন্টের ইন্টারভেনশন, একটা হস্তক্ষেপ করার প্রয়োজন আছে। স্যার, আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। রেজাউল করিম বাবলু, যেটি সৈয়দ মারগুম মোর্শেদ স্যার বললেন যে আমাদেরকে প্রস্তুতিটা এরকম আরও বেশি করে নিতে হবে, ভালো করে নিতে হবে, যাতে পরবর্তী পরিস্থিতিতে যাতে বাংলাদেশ তার স্বাস্থ্য খাতের এই যে দুরবস্থা, এই অবস্থা যাতে আর না থাকে, সেটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই বাজেটে আসলে সেই চ্যালেঞ্জগুলো কি মোকাবেলা করা সম্ভব হবে কিনা? জি, আপনি যে কথাটা উনি বলেছেন, আমাদের মূলত ঘটনা হলো যে একটা কথা আছে, করোনা কিন্তু শুধু আমাদের ক্ষতি করেছে তো বটেই, কিন্তু একটা শিক্ষাও দিয়ে যাচ্ছে আমাদেরকে, জাতিকে একটা জাগ্রত পজিশন এনে দিয়েছে যে এই রকম সংকট মোকাবেলা আমাদের রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তি জীবনে আসতে পারে। এবং তার জন্য আমাদের মোটামুটি একটা রাষ্ট্রের যে একটা দায়িত্ব আছে, এটা
জনগণের বা রাষ্ট্রের জনগণের জীবন এবং মাল রক্ষার্থে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা, সুন্দর এবং টেকসই পরিকল্পনা আমাদের হাতে থাকার দরকার। সেদিক থেকে আমরা যেটা জানবো, এবার আমরা জানেন যে গত বাজেটে আমাদের 4 উপরে আর কি প্রায় 5% মতো আমাদের স্বাস্থ্য খাতে আমরা জাতীয় রাজস্ব বাজেটের একটা অংশ দেওয়া হয়েছে, জাতীয় বাজেটের জাতীয় বাজেট 4.92 আর কি। তো এবার আমাদের যেহেতু আমাদের অলরেডি স্বাস্থ্য খাতে বড় একটা ঝুঁকি এসে জিডিপি গেছে, রেটে এত কম, মানে 0.89 ভাগ। হ্যাঁ, তা এটা আমাদের অবশ্যই যেহেতু স্বাস্থ্য খাতে আমাদের একটা বড় ঝুঁকি এসেছে, এদিক থেকে আমাদের আমি মনে করি যে এবার সরকার এটা এই স্বাস্থ্য খাতের যে একটা বাজেট আছে, বাজেটটা বাড়ানোর মতো একটা চিন্তা ভাবনা আমাদের সরকারের মাথায় আছে। বাজেট বাড়ালো, স্যার যেটা আগেও বলছে যে বাজেট শুধু বাড়ালে তো হবে না, সেটি সঠিক ব্যবস্থাপনা এবং প্রথমে হবে অনিয়মিত রোধ করতে হবে। এখন ঘটনাটা প্রথম বাজেটটা যে প্রথম বাড়াতে হবে, বাজেট বাড়ানোর পর আপনারা ইতিমধ্যে আমরা জেনেছেন যে একটা N90 মাস্ক নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে, তারপরে পিপি নিয়ে কেলেঙ্কারি হয়েছে, মেডিসিনে কেলেঙ্কারি হয়েছে। তা এই কেলেঙ্কারি আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের স্বাস্থ্য সুরক্ষা, জীবন রক্ষার জন্য আমার মনে হয় বিশ্বের অন্য কোনো রাষ্ট্রপ্রধান এত প্রেস ব্রিফিং দেননি, এত ভিডিও কনফারেন্স করেননি, এবং উনি কিন্তু অসুস্থ অবস্থাতেও ভিডিও কনফারেন্স করেছেন জনগণের জানমাল বা জীবন রক্ষার জন্য এই করোনা ভাইরাসের সংকট মোকাবেলায়। কিন্তু আমরা তার বিপরীতে কি দেখছি, এই করোনা ভাইরাসে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে অসহায় দরিদ্রজন, সেখানেও আমরা লুটপাটের একটা চিত্র পেপার পত্রিকায় টিভিতে দেখেছি। তারপরে আমাদের যে এই সুরক্ষা সম্মিলিত যে আমাদের উপাদানগুলো, যেমন মাস্ক, পিপি, তারপরে হ্যান্ড স্যানিটাইজারের যে সমস্ত দ্রব্যাদিগুলো আছে, যেমন হ্যাক্সাসলগুলো, এগুলো আমরা কিন্তু হাসপাতালে অ্যাভেলেবেল পাচ্ছি না, এবং সংকট তো আমরা দেখতেছি, এবং এই সংকটটা আরও ঘনীভূত হওয়ার একটা আশঙ্কা বিরাজ করছে। তো আমাদের বিশ্বাস আমাদের সরকারের পক্ষ থেকে এটার উপর একটা আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সময় শেষ দিকে, শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে যেন আমরা এই করোনা সংকটে আমরা যেন জনগণের জীবন রক্ষার জন্য আমরা এই বিষয়ে আরও গুরুত্ব দেব, এবং এই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক তৎপর আছে বলে আমি মনে করি। জি, সৈয়দ রেজাউল করিম বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ স্যার, যেটি জানতে চাচ্ছি যে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট বা আমাদের যে জনসংখ্যা বা আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী কি আসলে আন্তর্জাতিক মানের একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা কি সম্ভব হবে? আমরা তো কতগুলো কাজ পারি এবং সেগুলো প্রমাণিত, যেমন ইমিউনাইজেশন, টিকা দেওয়া। সারা বাংলাদেশে কোনো শিশু কিন্তু টিকাদান কর্মসূচির বাইরে থেকে গেছে সেটা উল্লেখ করা খুব কঠিন হবে, আছে হয়তো 2-4টা। এইটা আমাদের একটা বিরাট সাফল্য। বাংলাদেশ হওয়ার পরপরই গুটি বসন্ত উচ্ছেদের একটা কর্মসূচি সারা বিশ্বে চলছিল। সেই সময় লক্ষ্য করেছি গ্রামের বাড়িতে যখন গিয়েছি, হাটের মধ্যে ডুগডুগি বাজিয়ে লোককে বলা হচ্ছে আপনারা খবর দিন কোথাও কোনো একটা কারো এই অসুস্থতা আছে কিনা। এবং তারপর থেকে শুধু বাংলাদেশের না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেরই একটা কর্মসূচি ছিল, গুটি বসন্ত উচ্ছেদ হয়েছে। কলেরা এখন নাই, এই ধরনের অনেক রোগই কিন্তু, এমনকি পোলিও সেটা পর্যন্ত হয়েছে। এরকম বেশ কিছু রোগ কিন্তু মাঝে মাঝে হয় কি, কিছু কিছু রোগ সেটা এত জটিল এবং কঠিন যে সেটা অনেক সময় কাজ করা, তার ঔষধ বের করা, তার থেকে কীভাবে আত্মরক্ষা করা যায় সেই ব্যবস্থা করা, সেটা কঠিন হয়ে যায়। সেই জন্য গবেষণা দরকার। আরেকটা জিনিস যেটা বাংলাদেশে কিছুই হচ্ছে না বলতে গেলে, সেটা হলো গবেষণার অভাব। আর এই যে উত্তরণের কথা বলা হয়েছে, আমি তো ইকোনমিক্সের ছাত্র, কিন্তু আমি ইতিহাস, ঐতিহ্য, কালচার এই সম্পর্কেও পড়াশোনা করি, এবং সেখানে আমরা দেখেছি যে ইউরোপের প্লেগের কথা মারগুব মোর্শেদ ভাই আমাদেরকে বললেন। সেই ইউরোপের প্লেগ হওয়ার পরে তখনকার ইউরোপের আপনার অর্থনৈতিক ব্যবস্থা ছিল সার্ভ সিস্টেম, ভূমিদাস প্রথা। সেই ভূমিদাস প্রথা ওটা উচ্ছেদ হয়ে গেল, সে জায়গায় লেবার মার্কেট আসলো, মজুরি ভিত্তিক শ্রমবাজার আসলো। কাজেই আমাদের সোশ্যাল সায়েন্টিস্ট যারা এখানে, তারা মেডিকেল সায়েন্টিস্টদের পাশে বসে এসব আলোচনা করে যে এইরকমভাবে যদি ঘটতে থাকে তাহলে কী হবে।
আর আমাদের এই বেঙ্গলেও, বাংলাদেশেও ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা ৭৬-এর মন্বন্তরের কথা ভুলে গেছি, আমরা ৪৩-এর মন্বন্তরের কথা ভুলে গেছি, আমরা ৭৪-এর মন্বন্তরের কথা ভুলে গেছি। আপনার ৭৬-এর মন্বন্তরে কী হয়েছিল, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ যদি পড়েন তাহলে দেখবেন যে সেখানে তিনি বর্ণনা দিচ্ছেন অনেক অর্থবিত্তের মালিক, একেবারে বর্ধিষ্ণু পরিবার, সমৃদ্ধ পরিবার, কিন্তু কেউ কারো দেখার নেই, সবাই আক্রান্ত গুটি বসন্তে, এবং নিজের সুন্দর তৈরি করা ঘরের মধ্যে সে নিজেই একেবারে সোনার রঙের মানুষটা পচে গেলে মারা যাচ্ছে। মানে মাত্রা একটা এই ধরনের কি বলে প্যান্ডেমিকের মাত্রা কোথায় যেতে পারে, সেটা বঙ্কিমের আনন্দমঠ যদি আমরা পড়ি, ৭০-এর দুর্ভিক্ষ সম্পর্কে আমরা যদি পড়ি, দুর্ভিক্ষ এক ধরনের প্যান্ডেমিক। সুতরাং আজকে আমাদেরকে বহু দিক থেকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, সামাজিক মূল্যবোধ থেকে শুরু করে কী ধরনের জীবন আমরা তৈরি করতে চাচ্ছি, কী ধরনের অর্থনৈতিক অবস্থা। এবং ব্যক্তিগতভাবে আমি এখানে অন রেকর্ড বলে যাচ্ছি, যেই ধরনের ক্যাপিটালিস্ট সিস্টেম এখন পৃথিবীতে চলছে সেটা চলবে না। প্রশ্ন হচ্ছে কোন ধরনের সিস্টেম আসবে। ইজ ইট যেই সোশ্যালিজম আপনার রাশিয়াতে ছিল সেই রকম, আর নাকি নতুন ধরনের কিছু, হ্যাঁ, যেটা হয়তো আমরা বলতে পারি যে আমরা যেইটুকু সমৃদ্ধি অর্জন করব সেই সমৃদ্ধিটা আমরা সবাই মিলে ভাগ করে নেব। শেয়ারিং ইকোনমি, এক ধরনের শেয়ারিং ইকোনমি আসবে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি এখানে একেবারে যে কট্টর এক সময় শেষ দিকে চলে এসেছি স্যার, আমরা আলোচনা একদম শেষ দিকে, আমাদের সেই রকম নয়, এগুলি ভাবনার জন্য। আমাদের সঙ্গে তো কেউ আলোচনাও করে না। হ্যাঁ, দুর্ভাগ্যটা এদেশে এরকম যে ভালো শাসকরা সবসময় কিন্তু সবার কাছ থেকে বুদ্ধি পরামর্শ জ্ঞান নেওয়ার চেষ্টা করে। আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে আমরা এমন শাসক পেয়েছি তারা সব জানে, অন্যদের কাছ থেকে আর কিছু জানার প্রয়োজন। আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় আজ যোগ দেওয়ার জন্য। সৈয়দ মারগুম মোর্শেদ, যেটি স্যার বললেন যে বৈষম্য কমিয়ে নিয়ে আসার খুব একেবারে অল্প সময় বলি যে আমাদের যেটা আমাদের দরকার পুরো একটা হোলিস্টিক, একটা কম্প্রিহেন্সিভ রি-ইভ্যালুয়েশন। আর এইটা আমাদের অ্যাজ সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড চিন্তা করতে হবে আমাদের বিয়ন্ড আওয়ার ন্যাশনাল বাউন্ডারিজ। আপনার যে ট্রিটি অফ 1648-এর পরে ওই সার্ফগুলো উধাও হয়ে গেল, নতুন হলো ফিউডালিজম মারা যায় আরও 200 বছর 250 বছর পরে, কিন্তু তারপরে দ্য বিগিনিং অফ দি এন্ড হয়, ক্যাপিটালিজম আসে। আমাদেরকে হয়তো এখন যে নতুনভাবে আর এইটাও যেটা প্রথম থেকে বলে আসছি, আমাদের যা কিছু করতে হবে এইটা সবাইকে সম্পৃক্ত করে, সবার সঙ্গে আলোচনা করে, সবার মতামত জেনে। এখন আমাদের মানে এমনকি আমাদের যাদেরকে আমরা অপছন্দ করি তাদেরও মতামত আমাদের মধ্যে জেনে নিলে দেশ বা দশের কাজে আসে এই ধরনের দেশ দশ। আর আমার মনে হয় যখন এইসব সময় আমার মনে হয় একটু বোধহয় বিয়ন্ড ন্যাশনালিজম, আমাদেরকে আরও আউটলুকটা ইন্টারন্যাশনালিস্ট, গ্লোবাল, ইউনিভার্সালিস্ট আউটলুকটা করতে হবে। কারণ এই প্ল্যানেট আর্থ, এটার পরিবেশ, এটার ভবিষ্যৎ, এটার আমরা যাদেরকে রেখে যাব আগামী প্রজন্ম, তাদের কথা চিন্তা করে আমার মনে হয় একটা দি নেশনস অফ দ্য ওয়ার্ল্ড আমাদেরকে কালেকটিভলি আমাদেরকে চিন্তা করতে হবে। স্যার, আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৈয়দ মারগুম মোর্শেদ, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং রেজাউল করিম বাবলু আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শক, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ যেমন তার সব মৌলিক অধিকার পাবে এবং বাংলাদেশ সব ধরনের সংকট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এমন প্রত্যাশায় শেষ করছি লেট এডিশন। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।